আজ আপনি শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নয়ন জুলির জ্যান্ত ভূত, হরেনের চরিত্রে দীপক, ঘনশ্যামের ভূমিকায় অপূর্ব, আলো রানীর চরিত্রে রীতি, বটকেষ্ট ও জগার ভূমিকায় সায়ন। প্রমোশনাল পার্টনার quickfindout.com। ধ্বনি পরিকল্পনা এবং পরিচালনা সায়ন। ঘর অন্ধকার করে বসেছিল ঘনশ্যাম। মনটা ভালো নেই তার। সদ্য বাবাকে দাহ করে শ্মশান থেকে ফিরেছে সে। ঘনশ্যামের বাবা বটকেষ্ট লোক ঠিক সুবিধের ছিলেন না। বেঁচে থাকতে বিস্তর জ্বালিয়েছিলেন, তবু হাজার হোক বাবা তো। ঘনশ্যাম! হঠাৎ বাইরে থেকে কে যেন ঘনশ্যামের নাম ধরে হাঁক ডাক করতে শুরু করেছে। আছিস নাকি রে? এই ঘনা! কে? ঘনশ্যামের স্ত্রী আলো রানী উঠোনে বেরিয়ে এসে দেখল হরেন এসে দাঁড়িয়ে আছে, সাথে কয়েকজন চামচাও হাজির। হরেন গ্রামের এক মুরব্বী নেতা। আলোর সদ্যপ্রয়াত শ্বশুরমশাইয়ের সঙ্গে একটা জমি নিয়ে অনেক দিন ধরেই গণ্ডগোল চলছিল। মামলা কোর্ট কাছারি পর্যন্ত গড়িয়েছিল। আদালতে এখনো সে মামলা চলছে। আলো বলল, ও আপনি বসেন, ডেকে দিচ্ছি। থাক থাক থাক, বসার ব্যবস্থা করতে হবে না। দুটো কথা বলতে এসেছিলাম, ও সে দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়ে যাবে। কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে অসময়ে? সে কি রে, তোর এই দুঃসময়ে আমি আসবো না? আরে ঝগড়া ছিল, মামলা ছিল, তা যে তোর বাবার সঙ্গে রে। তো সেই বাবাই যখন আর বেঁচে নেই, তা তোর সঙ্গে তো আমার কোনো বিবাদ নেই রে বাবা। তাছাড়া তুই তো আর তার মতো নয়। তোর বাবা ছিল 1 নম্বর মামলাবাজ। 3 বছর আগে ওই যে ওই তেঁতুলতলার জমিটা নিয়ে, তুই সেসব জানিস। তো সেই যে ভাদ্র মাসের ধান তুলতে গিয়ে থানা পুলিশ হয়ে গেল, তোর বাবা দিল আমার নামে ফৌজদারি মামলা ঠুকে। এখনো সেই মামলা ঝুলছে আমার মাথার ওপর। তোর বাবা ছিল একটা হাড় বজ্জাত্রে। দেখেন, মরা মানুষের নামে গাল দেবেন না। আরে না 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 না, গাল দেব না। তুই ঠিক বলেছিস, মরা মানুষকে গাল দিতে নেই, সুখ্যাতি করতে হয়। সেটা ঠিক, সেটা ঠিক। তোর বাবা যে খারাপ লোক ছিল তা বলছি না রে। গায়ের লোকের যে অনেক উপকার করেছে সে খবরও রাখি। তোর বাবার এই গুণটা যে তুই পেয়েছিস সেটা তো আমি জানি। তা তোর বাবা হঠাৎ মারা গেল কেন রে? 1 সাতেক আগে বাবা মাঠ থেকে ফিরে বললে, ঘনা আমার শরীরটা কেমন করতিছে। আমি ভাবলাম বেনু ডাক্তারের টাকার খাই বেশি, হাসপাতালে নিয়ে যাই, পয়সাও লাগবে না, চিকিৎসাও ভালো হবে। তাই হাসপাতালে দিয়ে এলাম। এটা তুই ভালোই করেছিস, বুদ্ধিটা তোর বরাবরই ভালো। তারপর আজ সকালে হাসপাতালে গিয়ে দেখি কি বেড খালি। খোঁজ করতে হাসপাতালের লোকেরা বললে, মর্গে দেখো। তারপর 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 মর্গ থেকে বডি নিয়ে এইমাত্র পুড়িয়ে টুড়িয়ে ফিরছি। আরে থাক থাক থাক, কেঁদে আর কি করবি? চিরদিন কেউ তো আর বাঁচে না হে। সবই অদেষ্ট, সবই অদেষ্ট। যাক, এই হাসপাতালের ডাক্তাররাই তবে কাজটা এগিয়ে দিল। আগে কি বললেন? না মানে বড় ভালো লোক ছিল হে। তার রোগটা কি হয়েছিল বলতো? কি একটা কঠিন রোগের নাম বললে, কি কি একটা হার্টের অ্যাটাক। ও সে যাকে যাকে, তা এখন ভালো করে শ্রাদ্ধ শান্তি কর, গাঁয়ের 5 জনকে খাওয়া। তোর বাবা তো আর যে সে লোক ছিল না। সবই তো জানি, স্বাদও ছিল অনেক, কিন্তু এখন তো হাত একেবারে ফাঁকা। কাল থেকে পেটে কি দেব তাই ভেবে কুল কিনেতে পাচ্ছি নে। এখন শ্রাদ্ধের খরচ জোটাই কোত্থেকে? জমি জমা যা ছিল সব তো আপনার দখলে। আরে সেই জন্যই তো তোর কাছে এলাম। শোন,
তোকে কিছু টাকা দিচ্ছি, ভালো করে শ্রাদ্ধ শান্তি কর, যা বাঁচবে তা দিয়ে ছোট মোটো একটা কিছু ব্যবসা ট্যাবসা শুরু কর, বুঝলি? তোর তো বুদ্ধি আছে, তুই পারবি, আমি জানি। আপনি টাকা দেবেন আমারে? আরে এই দুর্দিনে আমি ছাড়া তোর আর কে আছে? তাছাড়া মানুষ মরলেও মামলা মরে না, বুঝলি? মামলাটা এখনো আমার পেছনে লেগে রয়েছে। টাকা আমি দেব, কিন্তু একটা শর্তে। তুই তোর বাবার মামলাটা তুলে নিবি, বল? ও মামলা টামলার আমি কিছু বুঝি না, ওসব বাবা জানতো। তা টাকা যখন দেবেন কি করতেই হবে বলেন? আরে কিচ্ছু না, শুধু আদালতে আর যাবি না, বাকি সব আমার কাজ। আর ওই জমির ব্যাপারে একেবারে নাক গলাবি না। বেশ, তবেই নে টাকা নে। চামচাদের নিয়ে হরেন চলে গেল। এর দিন কতক পর বেশ ধুমধাম করে ঘনশ্যাম বাপের শ্রাদ্ধ শান্তি করল। রাতে সব কাজ মিটিয়ে দৌড় দিয়ে যেই আলোরানী বিছানায় গা এলিয়েছে, অমনি ঘনশ্যাম তাকে জড়িয়ে সোহাগ করতে লাগলো। এই ছাড়ো বলছি, কি হচ্ছে কি? ভালো হবে না বলে দিচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। ছাড়ো ছাড়ো না। বললেই হলো ছাড়ো। এদিকে এদিকে একটু সরে এসো না, কত খাটাখাটনি গেল বলো দেখি। আর তোমারও তো কত ধকল সইতে হলো। আজ একটু শান্তিতে ঘুমো বড়। তা যা বলেছ, বাপটা বেঁচে থেকেও জ্বালাতো আর মরেও কম জ্বালালো না। এ কদিন ধরে যা ধকল গেল, ঘুম তো দূরের কথা, ভালো করে চান খাওয়া পর্যন্ত করতে পারলেম নে। আজ কতদিন পর তোমারে পেলাম, আচ্ছা চিনি। এই না, ছাড়ো, এই ছাড়ো বলছি। আচ্ছা, এই ঘরটা কিন্তু বেশ না গো? আগের ঘরটা ঠিক পাড়ার খোপের মতো, গরমের দিনে গরম আর ঠান্ডার দিনে যে ঠান্ডা। ঘর কোথায় গো? বারান্দায় 3 দিকে বেড়া লাগিয়ে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল বাবা, আর নিজেরা থাকতো এই ভালো ঘরটাতে। শালা কঞ্জুস। আর কেমন যেন খোলামেলা, আমার না খুব লজ্জা করতো। তাই তো মাকে ও ঘরে পাঠিয়ে এই ঘরটাতে ঢুকলাম। অনেক দিনের স্বাদ না আজ পূর্ণ হলো। আজ তোমাকে ছাড়ছি না। এই এই ছাড়ো বলছি, ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু। ঘনা রে, ঘনা, এত রাত্রে আবার কোন শালা? কি মাইরি খালি বাবার মতো গলা তো। এই কোন শালা রাত দুপুরে মস্করা করতে এসেছে? ছাড়ো তো, এদিকে এসো। এই এই ছাড়ো, ঘনা, আমার কিন্তু মনে হচ্ছে এটা বাবাই। বাবা? বাবা কোত্থেকে আসবে? বাবা তো মরে ভূত। হ্যাঁ ভূত, মনে অতৃপ্তি নিয়ে মরলি মানুষ অমনি ভূত হয়। ভূত হয়ে ভিটের চারপাশে ঘোরে, নিজের লোকেদের নাম ধরে ডাকে। স্বভাব যায় না মোলে। শালা হাড় জ্বালানে, মরেও শান্তি দেবে না। কাল সকালে গেনুকে খবর দিতে হবে। গেনু? গেনুকে? গেনু হলো ভূতের ওঝা। ঘনা রে, লাঠিটা দাও তো, হ্যারিকেনটা একটু বাগিয়ে ধরো। কোন শালা রে? ওরে আমি খামোকা শালা সম্বন্ধী না করে দুয়ারটা খোল দেখি। শীতে অবস্থা একেবারে কাহিল। খোল বাবা, খোল, তাড়াতাড়ি খোল। বাবা? আরে বাবাই তো। হ্যাঁ, সেই ময়লা ফতুয়া, খাটো ধুতি, কাঁচা পাকা গোপ, চোখে তেমনি জুলজুলে চাউনি, চালাক চালাক ঝিরিক, অবিকল বাবা। হত ছাড়া বাঁদর, বাপের মাথায় লাঠি তুলতে হাত কাঁপলো না তোর? তখন থেকে ডেকে ডেকে গলা ধরে গেল, আবার লাঠি তুলে মারতে এসছিস? মারবো গালে এক চড়। এইবার মনে হচ্ছে বাবা, কিন্তু দুঃশালা, তাহলে ধার দেনা করি কার বডি পুড়ে এলাম? পুইড়ে এলি মানেটা কি? হ্যাঁ, হাসপাতালে বেড খালি দেখে খোঁজ করলাম। ওরা বললে মর্গে দেখো গিয়ে। মর্গে গিয়ে দেখলি আমাকে? তাই তো মনে হলো, হাসপাতালের লোকেরাও তাই বললে। অমনি উনিও কান্নাকার মরাকে নিজের বাপ বলে চালিয়ে দিলেন। হারাম জাদা। কি করব, বডি ফুলে ঢোল, তার যা গন্ধ। তাছাড়া সব মরাই তো একই রকম দেখতি। এদিকে আবার বেড খালি।
আর বলিস নে বাবা, হাসপাতালে যা খাবার, গত জন্মের ভাত উঠে আসে পেট থেকে, কাঁ তকা সহ্য হয়, শেষটায় কেটেই পড়লাম। গরম জল কইরে দে, হাত মুখটা ধুয়ে নেন। থাক থাক, আর পেন্নাম করতে হবে না, আয়ুষ্মান ভব। আর আগে এক কাপ চা দাও দেখি বৌমা, একেবারে গলাটা শুকিয়ে গেছে। সেই দুপুরে রায়পুরে খগেনদের বাড়িতে 4টি ভাত খেয়ে বেরিয়েছি। ওরে শালা, মাথা ন্যাড়া করেছিলি বলে মনে হচ্ছে। বাপের ছেড়াদ্দও করেছিস তাহলে, হাঁদারাম একটা। আহ বাবা, চুপ করুন তো, রাত দুপুরে চেঁচি আর কেলেঙ্কারি করবেন না। কেলেঙ্কারি তো হবেই, সকালে গাঁ শুদ্ধ লোক হইচই পড়ে যাবে একেবারে। তুমি মাইরি সবটাতেই ঝামেলা বাড়াও, কোনো মানে হয়? হাসপাতালে ভালো লাগলো না তো বাড়ি চলে আসবে, তা না কাউকে না বলি 1 মাস বেপাত্তা। এদিকে আমি কোন শালার বডির মুখে আগুন দিয়ে এলাম, তো ছেড়াদ্দ করে কতগুলো টাকা বেরিয়ে গেল। চেপে থাক, দিন কতক চেপে থাক, কাক পক্ষীতেও যেন টের না পায়। তা তোর মা কোথায়? বারান্দার ঘরে। যা ভেবেছিলাম ঠিক তাই, তুই আমার ঘর দখল করবি আর তোর মাকে ওই পায়রার খোপে ঢোকাবি। দেখো, না জেনে খামোকা যা তা বলবে না, মা নিজেই বললে তোরা ওই ঘরে থাক, আমাকে বাইরে দে। হ্যাঁ বাবা, মাই বলল, আমি বিধবা মানুষ, আমার ওই ঘরেই চলে যাবে। বেদ বা, ছেড়াদ্দি হওয়া লোকের বউ ঢং। তা বৌমা, আমার বিছানাটা তাহলে ওই ঘরেই করে দাও। না না বাবা, আপনারা এই ঘরেই শোন, আমি এই ঘরেই বিছানা করে দিচ্ছি, আমরা বরং ওই ঘরেই যাই। সকালবেলা ঘুম থেকে উঠে আলোরানী তার শাশুড়িকে দেখতে না পেয়ে ঘনশ্যামকে জিজ্ঞেস করলো, এই শোনো, সাত সকালে মা কোথায় গেল বলো দেখি? ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা, মায়ের বিছানাও খালি, ঘরে কেউ নেই। বাড়ির আনাচে কানাচে ঘুরেও মায়ের পাত্তা পেলাম না। বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, জগা বললে ভোরবেলায় মাকে নাকি বাসে চাপতে দেখেছে। বাবাকে কি বলবো মাইরি, খালি ঝামেলা বাড়ানো। ঘনা, আয় ঘনা। কি? এদিকে আয়, শুনে যা। বলো। বলি তোর মা তো কেটে পড়েছে, জগা বলল নাকি কোন বাসে চাপতে দেখেছে। হ্যাঁ, সাঁইথের বাসে। সাঁইথের বাসে? সাঁইথে মানে হলো গিয়ে রোগোর বাড়ি। ভালো, যত্ন আত্মি টাত্তি পাবে। এই সব ব্যাপারে তোর মায়ের বেশ টনটনে বুদ্ধি। আয় বস, বস এখানে, কথা আছে। আবার তুমি সিন্দুক থেকে ওই সব পোকায় কাটা ময়লা কাগজপত্র নিয়ে বসেছ? সাত সকালে ওই মরা ঘাটতে বসেছে। ওরে, স্বভাব যায় না মূলে, বুঝলি, বরাবর কার অভ্যেস। তা তোর মা কাল রাত্রিরে বেশ বলছিল, তোর মায়ের কথাটা মনে ধরলো। এই দেখ, এই সেরাদ্দ শান্তি করে ন্যাড়া হয়েছিলি, তোর মা শাঁকা সিঁদুর ভেঙে বেদবা হয়েছে, তার মানে এখন আমি মরা মানুষই বটে, কাজেই চেপে যা। চেপে যাব? বলি চাপবোটা কি? কাল রাত্রিরে কি বললাম তোকে? আমি যে মরিনি, আমি যে বেঁচে বর্তে আছি এখনো, এটা একেবারে চেপে যা। তা না হয় হলো, কিন্তু তারপর? তারপর নয়নজুলির ওই তেঁতুল তলার জমিতে একখানা ঝান্ডা পুঁতে দিয়ে আয়, যা। তোমার কি মাথা খারাপ হয়েছে? হরেন কাকা আমার বডি ফেলে দেবে না? হ্যাঁ, কলাই বুনে কাঁটার বেড়া দিয়ে দখল করে নিয়েছে, নিজে গিয়ে একবার দেখো গে। কাঁটার বেড়া দিয়েছে? যা চলে, মামলা তো এখনো ঝুলে আছে, নিষ্পত্তি হয়নি, দখল নিয়ে নিলে? শালা মগের মুলুক পেয়েছে দেখছি, ওই হরেনের বড্ড বার বেড়েছে। তা তোর তো বাধা দেওয়া উচিত ছিল রে। তা তুমি গিয়ে ঝান্ডাটা পুঁতে দেখো না কি হয়। হরেন কাকা এখন গায়ের মাথা হয়েছে, পঞ্চায়েতের মেম্বার, তাছাড়া তোমার ছেড়াদের সময় টাকা দিল। না না, আমি ওসব পারবো না। সেরাদের টাকা দিল আর তুই নিয়ে নিলি, এটা অকম্মা। কোথায় তোর ভালোর জন্য চিন্তা ভাবনা করে বাড়ি ফিরে এলাম, নইলে একদিন গয়া কাশি মথুরা করে দিব্যি ঘুরে বেড়াতাম। সংসার জীবনে বড় ঘেন্না ধরে গিয়েছিল, বুঝলি, বড় ঘেন্না ধরে গেছিল।
তা আমি কি করে জানবো তুমি বেঁচে আছো? অপদার্থ একটা। বৌমা, বৌমা, একবারটি শোনো তো। কাকে কি বলছেন? সেদিন তালপুকুরের মাছ ধরে সবাই যে যার ভাগ নিয়ে বাড়ি ফিরল। মাঝখান থেকে আমি চেঁচামেচি করে গলা ভাঙলাম। আপনার ছেলে খালি হাতে উল্টে আমাকেই বকাঝকা করতে করতে ঠেলতে ঠেলতে নিয়ে এলো। দেখো, বাজে কথা বলো না। মেয়ে ছেলে অপমান করে বসলে খুব ভালো হতো না? 4টে পুঁটি মাছের জন্য ঝামেলার কোনো মানে হয়? পুঁটি নয় বাবা, এই এত বড় পোনা। 1 আনার শরিক আমি, আমাকে ঠকানো? আচ্ছা, দেখছি। ফিরে যখন এসেইছি, একটা এসপার ওসপার না করে আমি ছাড়বো না, এই বলে দিলুম। জানেন বাবা, আগে আমি আপনাকে বলিনি, হাসপাতালের ব্যাপারটাতে আগেই আমার সন্দেহ হয়েছিল। যত বলি কাকে দেখতে কাকে দেখেছো, তত বলে আমাকে বাবা চিনাচ্ছ। অমর বিদঘুটে লাশ বাবার ছাড়া কারো না। আমি ঠিক চিনেছি। আমাকেই যদি চিনবে তাহলে ওর কি এই অবস্থা হয় একদিনে? যাগে বৌমা, তোমাকে এই কাজের ভারটা নিতে হবে। ঘনাটা একটা অপদার্থ, ওর দ্বারা কিচ্ছু হবে না। ও আমি বুঝতে পেরেছি। ঝান্ডা পুঁততে হবে তো, পুঁতে দিয়ে আসবো। ও আমি ঠিক পারবো, আপনি কিচ্ছু ভাববেন না। ও আমি সব পারি। আমি সব পারি। মারা পড়বে বলে দিচ্ছি। মেয়ে ছেলেরা তো সাহস ভালো নয়। হরেন কাকা শকুনির চোখ ফাঁকি দিতে পারবে নে। শালা পাক্কা বদমাইশ। চুপ! কাল রাত্রির থেকে শুনছি আমার মুখের সামনে শুধু শালা শালা, মুখ খিস্তি। একটা মাস আমি ছিলাম না, তাতেই এই অবস্থা। সত্যি সত্যি মরলে তো কান টেনে তোর আমি ছিঁড়ে দেবো, হারামজাদা। বল, আর বলবি? আর বলবি? আর মুখ খিস্তি করবি? কান ছাড়ো, এখন বেরুবো। যেখানে যাবি যা, তোর আশা আমি করিও নি আর করবও না। কিন্তু সাবধান, আমার কথা চেপে রাখবি। কথা চাউর হলে কি করব তুই জানিস? আমায় বাড়ি থেকে বের করে দেবে তো? দিও দিও। হ্যাঁ না, তাহলে সত্যি সত্যিই মরবো। তার মানে? এই যে মাথার উপরে কড়ি কাটখানা দেখেছিস, ওইখানে গলায় দড়ি দেব, 1 হাত জিভ বের করে ঝুলবো। তারপর বুঝতে পেরেছিস, ভূত হয়ে এই ঘরে আমি বাস করব। তোর কি অবস্থা করব তখন দেখবি। তুস, তোমার খালি আজে বাজে কথা। সেদিন সন্ধেবেলা একটা মামলা সেরে ফিরছিলেন হরেন মাতব্বর। পথের ধারে জগার চায়ের দোকানে এসে জিজ্ঞেস করলেন, কিরে জগা, দোকান কেমন চলছে? দে দে, একটা চা দে, আর ভালো বিস্কুট একটা দিস তো। সারাদিন যা ধকল গেল। শিউরি গেছিলেন বুঝি কর্তা? হ্যাঁ, একটা মামলা ছিল। তাই এদিককার খবর কিছু শুনেছেন? এদিকের খবর মানে? আরে তেঁতুল তলার ওই জমিটা, মানে আপনার ওই কলাইয়ের খেতে, ও শালা ঘনা ঝান্ডা পুঁতে দিয়ে গেছে। ঝান্ডা? আমার দখল করা কলাই বোনা জমিতে ঘনার এত বড় সাহস? না মানে ঠিক ঘনা নয়, ওই লোকে বলছিল কি যে ঝান্ডাটা নাকি পুঁতেছে ঘনার বউ। ঘনার বউটা একটু তেজি বটে, দেখতেও বেশ, কি বলিস? হ্যাঁ, যা, ঝান্ডা পুঁতেছে তো কি হয়েছে? ও সে যাবার সময় উপরে ফেলে দিয়ে যাব, কি বলিস? ব্যাপারটা অত সহজ হবে বলে মনে হয় না কর্তা। পেছনে নিশ্চয়ই লোক জুটিয়েছে, নইলে শালা ওই ঘনার বউয়ের এত সাহস হয় কি করে? তুই যেন কি লোক জোটাবে? এত সস্তা? হ্যাঁ, লোক জোটাতে মালকড়ির দরকার হয় না বুঝি? ঘনার হাড়ির অবস্থা টান টান। হ্যাঁ, কালই দেখবি বাস স্ট্যান্ডে কুলিগিরি করতে লেগেছে। আপনার বেপার্টির লোক হলে মালকড়ি ছাড়াই জুটবে কর্তা। আজকাল তো এই রকমই হচ্ছে। বেপার্টি? এ গায়ে আমার বেপার্টি হবে কোন শালা? নয়াঞ্জলির সব কটাকেই তো দেখলাম পায়ের তলায় এসে মুন্ডু কাত করেছে।
দোষে মরা মানুষের নিন্দে করতে নেই, ছেলেও সে একটা বাপের বেটা। কিছুতেই বাগিয়ে আনতে পারলাম না শালাকে। গেছে, সেও গেছে, সব ঠান্ডাও হয়েছে। তো চল দেখি বাপ, একবারটা দেখে আসি। এখন যাবেন? মানে এই ভর সন্ধেবেলায় অন্ধকারে? আরে তোর ভয় কি, আমি তো আছি। না মানে বলছিলাম যে এই দোকান ফেলে যাই কি করে? বন্ধ করে দে, বন্ধ করে দে। নে চল, আর কথা বাড়াস নে, রাত হয়ে যাবে। ঠান্ডাটাও পড়েছে বেশ। আচ্ছা, আপনি যখন বলছেন চলেন। তাড়াতাড়ি পা চালিয়ে আয়, অন্ধকার তো হয়ে এলো। কর্তা, চারিদিকে কেমন কুয়াশা জমেছে দেখেন। আজ আবার অমাবস্যা। আজ বরং ফিরেই চলেন কর্তা, কাল না হয় সকালের দিকেই একবার আসা যাবে। হ্যাঁ, আরে এই তো এসে পড়েছি, এসে যখন পড়লামই তখন দেখেই যাই। কই রে জগা, আরে ঝান্ডা কই? ওই তো কর্তা, ওই যে ওই তেঁতুল গাছটার বাঁ দিক ঘেঁষে তাকান, কুয়াশার ফাঁক দিয়ে কেমন স্পষ্ট দেখা যাচ্ছে ঝান্ডাটা, দেখেন। তাই তো রে জগা, ঝান্ডাই তো। আমারই কলাইয়ের জমিতে মাঝখানে পোঁতা কঞ্চিতে লক লক করছে ঝান্ডা। তবেই বুঝুন কর্তা। বেড়াটাও ভেঙে দিয়েছে দেখছি। তারা আগে ঝান্ডাটা উপড়ে দেই। জগা, তেঁতুল গাছের ওদিকে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে না? হ্যাঁ, তাই তো কর্তা, মেয়ে ছেলেই মনে হচ্ছে। ঘনার বউই মনে হয় কর্তা। ঘনার বউ? তবে রে হতচ্ছাড়ি। রে হরেন নাকি? হরেন, এসেছিস? তোর জন্যই পথ চেয়ে বসে আছি, আয় আয় আয়। কে কে ওখানে? কর্তা, ওই দেখেন কর্তা, আবছা আধারে তেঁতুল গাছটার মোটা ডালে বসে ঠ্যাং ঝোলাচ্ছে বটকেষ্টদা। কেমন সরু, কেমন লম্বা কালো ঠ্যাং। ওরে বাবারে, ভূত ভূত, আমি পালাই। ওরে বাবারে, ভূতে খেলো রে। ওরে মা রে, ওরে বাবারে, বাঁচা রে, কে আছিস রে, বাঁচা বাঁচা। হরেন, আয় কাছে আয়। কে কে রে, কে? ন্যাকা, চিনেও চিনতে পারছিস না? কে কে করছিস? বটকেষ্টদা, তুমি তো মরে গেছো গো। ভূত ভূত। এই সোজা ওপর থেকে এক ঝাঁপ দিয়ে পড়বো আর তোর ঘাটটি দেব মোটকে। জমি নিবি? আর যাই জমি? না 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 না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও বটদা। ও জমির দিকে আমি আর চোখ দেব না। আমায় তুমি ছেড়ে দাও বটদা, আমায় তুমি ছেড়ে দাও, আমায় তুমি ছেড়ে দাও। একই রে, কাপড় নষ্ট হয়ে গেল নাকি রে হরেন? যা যা, পালা পালা। আর এইদিকে যদি কোনোদিনও আসিস তাহলে তোর কি অবস্থা করব আমি দেখে নিবি তুই। না না না, ও জমি তোমার, ও জমি তোমার বটদা, ও জমি তোমার। আমি পালাই। ওরে বাবা রে ভূত, ওরে বাবা রে ভূত ভূত ভূত। কাঁচা খুলে গেছে গো, কাটার বেড়ার মাঝে দিয়ে ছুটতে পালাইলো যেন বুনা শুয়োর। বৌমা, মইটা নিয়ে এসো এবার, নামি। এই বয়সে এত ধকল। ওহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই এই যে মই, এবার আস্তে আস্তে নামেন দেখি। খুব জব্দ হয়েছে বেটা, জীবনে আর এই জমির দিকে তাকাবে না। শালা যা ভয় পেয়েছে। চলেন এবার এখান থেকে কেটে পড়াই ভালো। আমি আসি বৌমা, বুঝলে? তুমি বরং বাড়ি যাও। যাও মা, যাও। বটকেষ্ট চলে গেল। পরদিন সকালে ঘনশ্যাম বাড়ি ফিরতে আলোরানী বলল, কি গো, কোথায় গিয়েছিলে? এত বেলা হলো যে।
একটু হরেন কাকার বাড়ি ঘুরে এলাম। বাবাটা কি যে ঝামেলা করে না মাইরি। কাল সন্ধেবেলা হরেন কাকা নাকি তেঁতুল গাছে বাবাকে দেখেছে। বাড়ি ফিরে অজ্ঞান, এখনো জ্ঞান ফেরেনি। সঙ্গে ছিল জগা, সেই যে জ্বরে পড়েছে, মুখে কথাটি নেই, বুঝলে? ঠিক হয়েছে। বাড়ির লোকেরা লাঠি সোটা টর্চ হ্যাজাক নিয়ে তেঁতুল তলায় খুব খোঁজাখুঁজি করেছে, কিচ্ছুটি পায়নি। কিছু পাবেও না। আমি তো ভয় সারা। কিসের ভয়? একটা কিছু সন্দেহ কইরে আমাদের বাড়িতে এলে তো কেলেঙ্কারি হতো। আরে হতো না। হতো না মানে? এসেই বাবাকে দেখতে পেতো, তারপর কি হতো জানিস? কিছুই হতো না। আরে বাবা তো তখনই চলে গেছেন। আর এই হরেন কাকা, ওই বদমাইশটাও জীবন ওই জমির দিকে যাবেন না। সে কি? হ্যাঁ গো, বাবা রাত্রিটা রায়পুরে ছিলেন, সকালে ওখান থেকে সাঁইতে চলে গেছেন। সাঁইতে চলে গেছেন? মা যদি সাঁইতে ছোট মামার বাড়ি গিয়ে থাকে আর বাবাও যদি সেখানে হাজির হয়, সে তো আরেক ঝামেলা। ঝামেলা? কিসের ঝামেলা? দুস, কিছুই বোঝে না। মা তো বিধবা হয়ে আছে ওখানে। সে তুমি ভেবো না, তোমার মা সব শাড়ি গহনা গুছিয়েই নিয়ে গেছেন। আমি নিজে হাতে সব গুছিয়ে দিয়েছি। আর শাঁখা সিঁদুর, সে কি আর সাঁইতের বাজারে কিনতে পাওয়া যায় না? তোমার ঘটে এত বুদ্ধি। হ্যাঁ গো হ্যাঁ। এসো এসো এসো, কাছে এসো, কাছে ছাড়ো এসো। বলছি, ছাড়ো। ভালো হবে না বলে দিচ্ছি, ছাড়ো এখন। এতক্ষণ আপনি শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের নয়ন জুলির জ্যান্ত ভূত। হরেনের চরিত্রে দীপক, ঘনশ্যামের ভূমিকায় অপূর্ব, আলো রানীর চরিত্রে রীতি, বটকেষ্ট ও জগার ভূমিকায় সায়ন। প্রমোশনাল পার্টনার quickfindout.com। ধ্বনি পরিকল্পনা এবং পরিচালনা সায়ন। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM, মনের সাথী, মনের গান। আগামী রবিবার আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।